ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। হ্যালো স্টুডেন্টস, আজকের যে ভিডিও, আজকের যে ক্লাসটা আমরা করব তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়ের উপরে, সেটা হলো আনসিন প্যাসেজ। তোমরা ক্লাস 11-এর স্টুডেন্টরা যারা অলরেডি পড়াশোনা শুরু করেছো, তারা বিভিন্ন টেক্সট পড়ছো, টেক্সটের এমসিকিউগুলো করছো, গ্রামার করছো। আমাদের বা আমার যে চ্যানেল, সেই চ্যানেলে তোমরা অলরেডি বিভিন্ন ধরনের টেক্সচুয়াল রেফারেন্স, টেক্সচুয়াল অ্যানালিসিস, এমসিকিউ এবং গ্রামার ক্লাস দেখেছো। কিন্তু এই প্রথম আমরা একটা ক্লাস করব যে বিষয়ের উপরে, সেই বিষয়টা অবশ্যই তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে, আর সেটা হলো আনসিন প্যাসেজ। রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ তোমরা সবাই জানো, ক্লাস 11-এর সিলেবাসে 5 মার্কসের এমসিকিউর উপরে কোয়েশ্চেন আসবে। এটাও তোমাদের জানা দরকার, 11 যখন তোমরা ক্রস করবে এবং 12-এ অ্যাডমিশন নেবে, তখন ফার্স্ট সেমিস্টারে যেটা এমসিকিউর উপর বেস করে সেমিস্টারটা হবে, সেখানেও কিন্তু তোমাদেরকে রিডিং কম্প্রিহেনশন আনসিন করতে হবে। সুতরাং রিডিং কম্প্রিহেনশন এবং আনসিন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেই বিষয়ের উপরেই আমরা আজকে এই ক্লাসটা করব। কিন্তু প্রথমেই জেনে নেব যে আমরা এই ক্লাসটাতে কি আলোচনা করব। দেখো, সবার মধ্যেই আনসিন প্যাসেজ সম্পর্কে একটা ভীতি কাজ করে যে হ্যাঁ, কোন ধরনের টেক্সট আসবে, কোন ধরনের টেক্সটে কি ধরনের ভোকাবুলারি বা কোন সেন্টেন্সগুলো আমি বুঝতে পারবো বা কোনোটা বুঝতে পারবো না, এই বিষয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। আমরা সেই সমাধানটা এখানে করব। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে এই যে ক্লাসটিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সিম্পল ওয়েতে আমরা একটা আনসিন প্যাসেজ সলভ করতে পারি। আনসিন প্যাসেজ সলভ করার সহজ উপায় প্রথমে আলোচনা করব, এবং তারপর তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে আমরা ওই আনসিন প্যাসেজের কোয়েশ্চেনগুলো সলভ করছি। সুতরাং চলো আমরা প্রথমে দেখে নিই একটি সম্পূর্ণ আনসিন প্যাসেজের উপরে একটি সম্পূর্ণ ক্লাস, এবং এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। ফলো করলেই দেখতে পাবে যে তোমাদের কাছে আনসিন প্যাসেজ করাটা কোনো বিষয়েই নয়, কোনো জটিলতাই নয়। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ যখন আমার কোয়েশ্চেনে থাকবে, তখন সেটাকে সহজ উপায়ে সিম্পল ওয়েতে আমি কিভাবে সমাধান করব, এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। প্রথমেই বলে রাখি ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস মনে রাখবে যে কোনো ধরনের টেক্সটেই থাকুক না কেন, আমার সেই টেক্সটের উপরে বেস করে কয়েকটি এমসিকিউ কোয়েশ্চেন বা যে কোনো ধরনের ডেসক্রিপটিভ, যেহেতু আমরা সেমিস্টার 1 ক্লাস 11-এর জন্য পড়ছি, সেহেতু আমার কাছে এটা ধরে নিতে হবে আমাকে 5টি এমসিকিউ থাকবে। তাহলে 5টা এমসিকিউ যে টেক্সট, সেই টেক্সটে বা 5টা এমসিকিউ কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো সমাধান করার জন্য প্রথমে আমাকে প্যাসেজটা পড়তে হবে। আনসিন প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদের বলবো, প্রথমে তোমরা টেক্সটটা 2 বার ভালোভাবে রিডিং দাও। রিডিং দেওয়ার পরে তোমরা সেন্টেন্সগুলো সম্পর্কে একটা ধারণা অবশ্যই পাবে, এবং যদি এর মধ্যে কোনো ভোকাবুলারি, কোনো ওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকে, তার অর্থ যদি কোনো কিছু না থাকে তোমার জানা, তাহলে সেক্ষেত্রেও দেখবে যে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ টেক্সটটা সম্পর্কে। সেকেন্ড বিষয়টা কি করবে না, সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে এরপরে তুমি কোয়েশ্চেনগুলো দেখো, যে কোয়েশ্চেনগুলো একবার স্টাডি করে নাও। কি কি কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে ওই আনসিন প্যাসেজের উপরে দেখা হয়ে গেল। এবার তুমি আবার টেক্সটে ফিরে যাও এবং টেক্সটটা আরো একবার থরোলি রিডিং দাও, এবং যে যে ওয়ার্ডগুলোর মিনিং জানো না সেগুলোর নিচে একটু আন্ডারলাইন করো,
এবং প্রত্যেকটা লাইনের অর্থটা বোঝার চেষ্টা করো। তৃতীয় স্টেপ এটা, থার্ড স্টেপ। ফোর্থ স্টেপে তুমি কি করবে, যে কোয়েশ্চেনগুলো তুমি পড়েছিলে সেই কোয়েশ্চেনগুলো একটি একটি করে কোয়েশ্চেন ফলো করো এবং সেই কোয়েশ্চেনের উত্তর আনসিন প্যাসেজে কোন জায়গায় আছে সেগুলো আন্ডারলাইন করো। এভাবে 5টা যে এমসিকিউ বা 5 যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো তুমি আন্ডারলাইন করার পরে এবার তুমি সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো ভালো করে পড়ো এবং বুঝে ওই এমসিকিউ বা যে কোয়েশ্চেনগুলো তোমার কাছে থাকছে সেই কোয়েশ্চেনগুলোর আনসার ইনপুট করো। ইন কেস তোমাদের মনে প্রথমেই জাগে যে আমি একটা ওয়ার্ডের মিনিং জানি না স্যার, তাহলে আমি এই কোয়েশ্চেনের উত্তরটা কিভাবে দেব? এখানে দেখবে যে প্রত্যেকটা সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের মিনিং জানা থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ সেন্টেন্সটা তুমি বারবার যদি পড়ো তাহলে ওই ওয়ার্ডের সম্পর্কে একটা তোমার ধারণা জন্মে যাবে এবং সেই ধারণার উপরে বেস করে তোমাকে তখন ওই কোয়েশ্চেন আনসারটা করতে হবে। এইভাবে একটা আনসিন প্যাসেজ যদি আমরা করি তাহলে সেই প্যাসেজটার যে কোনো কোয়েশ্চেন আনসার করতে আমাদের কোনোরূপ অসুবিধা হবে না, সহজেই আমরা সলভ করে নেব। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা আনসিন প্যাসেজ করাটা কোনো বিষয়েই নয়, কোনো জটিলতার বিষয়েই নয়। তাহলে এবার আমরা দেখি, আমরা স্ক্রিনে চলে যাই, আমরা একটা আনসিন প্যাসেজ প্রিপেয়ার করেছি, সেই আনসিন প্যাসেজটার কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করব সেগুলো একটু দেখে নেই। দেখো কোয়েশ্চেনটাতে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। অর্থাৎ যেটা আনসিন প্যাসেজে কোনো কোয়েশ্চেন থাকলে সাধারণত এভাবেই থাকবে এবং এই আনসিন প্যাসেজটা রিডিং কম্প্রিহেনশন মানে রিডিং করে বোঝার যে ব্যাপারটা সেটা প্রথমে আসে। আমি প্রথম স্টেপ যেটা বলেছিলাম যে প্রথমে আনসিন প্যাসেজটা থরোলি দুবার পড়ে নাও এবং মানেটা বোঝার চেষ্টা করো। দেখো আমি দুবার থরোলি পড়ে নিচ্ছি। লিটারেচার ইজ ওয়ান অফ দ্য, ফার্স্ট থরোলি পড়ে নেব। লিটারেচার ইজ ওয়ান অফ দ্য মেন কাইন্ডস অফ আর্ট, দ্য আর্ট অফ দ্য ওয়ার্ড। The term literature also means any works of human thought fixed on a written word and possessing a social meaning. One classifies literature by direction into technical, scientific, journalist, reference, epistolary, etc. However, in ordinary and more strict sense, literature is considered to be the work of literary writing. Genres of literature are historically folding groups of literary creations that unite the totality of formal and content properties based on formal characteristics. Among the most popular genres of literature, one distinguishes the following: fable, ballad, detective, comedy, lyrical poem, melodrama, myth, sketch, song, science fiction, precise natural and humanities, a novella, ode, poem, epistolary literature, story, fairy tale, novel, tragedy, folklore, elegy, epigram, epic and essay. There are three main kinds of literature: epic, lyric and drama. Epos is a kind of literature reflecting life through the story of a man and the events taking place with him. A kind of literature called lyrics reflects life through personal experiences of a person, his feelings and thoughts. Drama is one more kind of literature in which people's relationships, conflicts arising between them are reported through the actions of heroes and are expressed in the form of monologues and dialogues. এভাবে যেভাবে আমি পড়লাম এভাবে তোমরা দুবার পড়ে নাও। দুবার পড়ে নেওয়ার পরে আমি কি করব, আমাকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো একবার কি করব, ভালোভাবে ফলো করে নেব। কোয়েশ্চেনগুলো ভালোভাবে ফলো করব। কোয়েশ্চেনগুলো ফলো করতে গেলে আমি কি করব, ভালোভাবে কোয়েশ্চেনগুলোর মিনিংগুলো বোঝো এবং কোয়েশ্চেনগুলো বোঝার পরে
তুমি আবার টেক্সটে ফিরে আসো এবং টেক্সটে ফিরে এসে প্রথম কাজ হবে এবার টেক্সটটা ভালোভাবে বোঝো, লাইন বাই লাইন পড়ো এবং কিছু কিছু ভোকাবুলারি যেগুলো জানো না সেগুলো আন্ডারলাইন করো। দেখো আমি সেই কাজটাই করি, আগে টেক্সটটা বুঝে নিই, বুঝে নেওয়ার পরে আমি আবার যাব সেই কোয়েশ্চেনগুলোতে। আচ্ছা বুঝে নিই কি বলছে। লিটারেচার ইজ ওয়ান অফ দ্য মেন কাইন্ডস অফ আর্ট। লিটারেচার এক ধরনের প্রধান ধরনের আর্ট, যেটা আর্ট অফ দ্য ওয়ার্ড, শব্দের আর্ট বলা হয় এটাকে। The term literature also means any work of human thought, মানুষের ভাবনা চিন্তার একটা কাজ, fixed in a written word, যেটা লিখিত ওয়ার্ডে ফিক্স করা থাকে, and possessing a social meanings, একটা সামাজিক অর্থ থাকে। One classifies literature by direction into technical, scientific, journalist, reference, epistolary. একজন one classifies literature, লিটারেচারটাকে ক্লাসিফাই করে টেকনিক্যাল, সায়েন্টিফিক, জার্নালিস্ট, রেফারেন্স এবং এপিস্টোলারি, এই এত ভাবে। এরপর হাউএভার যাই হোক, ইন অর্ডিনারি সাধারণভাবে, অ্যান্ড মোর স্ট্রিক্ট সেন্স আরো বেশি কঠোর অনুভূতিতে, লিটারেচার ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ার্ক অফ লিটারেলি রাইটিং। লিটারেচারটা হচ্ছে সাহিত্যের লেখার কোনো কতগুলো ভান্ডার, মানে এটাকে ধরা হয় যে তার মধ্যে সাহিত্যের লেখা থাকবে। জনস অফ লিটারেচার মানে লিটারেচারের যে ধরনগুলো বা বিভিন্ন ক্ষেত্রগুলো, আর হিস্টোরিক্যালি ফোল্ডিং গ্রুপস অফ লিটারেলি ক্রিয়েশন, সেগুলো হচ্ছে সাহিত্যের সৃষ্টির কতগুলো গ্রুপস দ্যাট ইউনাইট দ্য টোটালিটি অফ ফর্মাল অ্যান্ড কন্টেন্ট প্রপার্টিজ, যেগুলো ফর্মাল এবং কন্টেন্ট বিভিন্ন ধরনের প্রপার্টিগুলোকে একসঙ্গে ধরে রাখে, যে প্রপার্টিগুলো বেসড অন ফর্মাল ক্যারেক্টারিস্টিক, কিছু ফর্মাল চরিত্রের উপরে নির্ভর থাকে। Among the most popular genres of literature, লিটারেচার কতগুলো বিখ্যাত যে গ্রুপস মানে ধরন বা ক্ষেত্র সেগুলোর মধ্যে আর ডিস্টিংগুইশেস দ্য ফলোইং, সেগুলো কি কি দিয়ে সেগুলোর উদাহরণ এগুলো বলেছেন। দেখো মেলোড্রামা, মিথ, স্কেচ, সং, সায়েন্স ফিকশন, ওড, পোয়েম, এপিস্টোলার লিটারেচার, এগুলো সব লিটারেচারের বিভিন্ন ক্ষেত্র। পরের প্যারাগ্রাফে বলা আছে দেয়ার আর থ্রি মেন কাইন্ডস অফ লিটারেচার, তিন ধরনের লিটারেচার মূলত রয়েছে, এপিক, লিরিক এবং ড্রামা। ইপস ইজ এ কাইন্ড অফ লিটারেচার, ইপস হচ্ছে এক ধরনের লিটারেচার রিফ্লেক্টিং দ্য লাইফ টু দ্য স্টোরি অফ এ ম্যান, যেটা একজন মানুষের গল্প, তার জীবনের গল্প বলে, অ্যান্ড দ্য ইভেন্টস টেকিং প্লেস উইথ হিম, এবং যে ঘটনাগুলো ঘটে সেগুলো। এ কাইন্ড অফ লিটারেচার এক ধরনের সাহিত্য কল্ড লিরিক্স, যেগুলোর মধ্যে লিরিক্স থাকে, রিফ্লেক্টস লাইফ থ্রু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অফ এ পার্সন, যেটার মধ্যে একজন ব্যক্তির বাস্তব বা অভিজ্ঞতার প্রকাশ থাকে, হিজ ফিলিংস অ্যান্ড থটস, তার অনুভূতি এবং ভাবনা চিন্তার প্রকাশ থাকে। ড্রামা ইজ ওয়ান মোর কাইন্ড অফ লিটারেচার, ড্রামা হচ্ছে এক ধরনের লিটারেচার ইন হুইচ, যে ক্ষেত্রে পিপলস রিলেশনশিপ, মানুষের যে সম্পর্ক, কনফ্লিক্টস, লড়াই, অ্যারাইজিং বিটুইন দেম, যেগুলোর মধ্যে উঠে থাকে বা ঘটে থাকে, আর রিপোর্টেড থ্রু দ্য অ্যাকশনস অফ হিরোজ, সেগুলো প্রকাশ করা হয় হিরোজ বিভিন্ন মূল চরিত্রের কাজের মাধ্যমে, and are expressed in the form of monologues and dialogues. monologue মানে হচ্ছে ব্যক্তিগত নিজস্ব কিছু মানে বক্তব্য প্রকাশ, এবং ডায়ালগ মানে দুজনের মধ্যে বক্তব্য প্রকাশ, এভাবে। অর্থাৎ আমরা এইটা আনসিন প্যাসেজটা সম্পর্কে একটা অর্থ বুঝলাম। এবার এটা বোঝার পরে কি করব, এটা বোঝার পরে আমরা কোয়েশ্চেনগুলো ফলো করব এবং সেই কোয়েশ্চেনগুলো ফলো করে ওয়ান বাই ওয়ান এখানে সেন্টেন্সগুলোকে বুঝে উত্তর লিখব। যদি এমসিকিউ থাকে তাহলে আমার কাজটা অনেক সহজ। যেমন দেখো আমি এমসিকিউর উপরেই এখানে বলছি, ফার্স্ট কোয়েশ্চেন যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজ থেকে আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে, লিটারেচার বাই ডিরেকশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু। দেখো ডিরেকশন অনুযায়ী লিটারেচারকে কি কি ক্লাসে ভাগ করা যায়, সায়েন্টিফিক লিটারেচার, এপিস্টোলারি লিটারেচার, ফোকলোর লিটারেচার, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা দেখি তো এই সেন্টেন্সটা দেখি, আন্ডারলাইন করে নিই, বাই ডিরেকশন ক্যান বি ক্লাসিফাইড। দেখো লিটারেচারটাকে বাই ডিরেকশন কিভাবে ক্লাসিফাইড করা যায়, এই সেন্টেন্সটা আমি আগে দেখবো। দেখো ওয়ান ক্লাসিফাইজ লিটারেচার বাই ডিরেকশন ইনটু, দেখো এই লাইনটা আমি এখানে আন্ডারলাইন করব উত্তর করার সময়। তারপরে দেখবো কি কি অপশন আছে, টেকনিক্যাল, সায়েন্টিফিক, জার্নালিস্ট, রেফারেন্স, এপিস্টোলারি। আচ্ছা এখানে কি কি আছে, সায়েন্টিফিক আছে, এপিস্টোলারি আছে, কিন্তু ফোকলোরটা নেই। অতএব আমার অপশন কি হবে, বোথ এ অ্যান্ড বি, এ এবং বি এখানে উল্লেখ আছে, সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো সহজেই আমি উত্তরটা করতে পারলাম,
কনফিডেন্স আনো মনের মধ্যে, তাহলে দেখবে ইজিলি তোমরা আনসিন প্যাসেজ করতে পারছো। ওকে ওকে, তাহলে এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো, এ কাইন্ড অফ লিটারেচার, এক ধরনের সাহিত্য, দ্যাট ইজ ন্যারেটেড থ্রু দ্য স্টোরি অফ এ ম্যান, মানে একজন মানুষের গল্প যখন একটা লিটারেচারে ধরা পড়ে, দেখো এই কাইন্ড অফ লিটারেচার এক ধরনের সাহিত্য, দ্যাট ইজ ন্যারেটেড থ্রু দ্য স্টোরি অফ এ ম্যান, একজন মানুষের গল্পের মাধ্যমে যখন প্রকাশ করা হয়। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা পড়তে গিয়ে পেয়েছিলাম। আচ্ছা, চারটা অপশন কি কি আছে দেখে নিই। এপিক, ইপস, লিরিক্স, ড্রামা। দেখো সেকেন্ড প্যারাগ্রাফে ইপসের বলা আছে, ইপস ইজ এ কাইন্ড অফ লিটারেচার রিফ্লেক্টিং দ্য লাইফ থ্রু দ্য স্টোরি অফ এ ম্যান and the events taking place with him। তাহলে একে যে আন্ডারলাইন করলাম, এবং আন্ডারলাইন করার পরে এখানে মিলিয়ে নি কাইন্ড অফ লিটারেচার যেটা স্টোরি অফ এ ম্যানের কথা বলেছে। ওকে, তাহলে আমার অপশন কি হবে? ইপস। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন 2, ইপস ইজ দ্য রাইট আনসার। দেখো 2 নাম্বার উত্তর করলাম, তাই না? 3 নম্বরে যাই। 3 নম্বরে বলা আছে কি না, লিটারেচার ইজ বা লিটারেচারস মোস্ট পপুলার জনর, মানে লিটারেচারের সবথেকে পপুলার ক্ষেত্রটা কি? টেকনিক্যাল, নভেলা, ডায়ালগ, মোনোলগ। আচ্ছা, মোস্ট পপুলারের কথাটা দেখো বলা আছে ফার্স্ট প্যারাগ্রাফে, অ্যামাং দ্য মোস্ট পপুলার জনরস অফ লিটারেচার ওয়ান ডিস্টিংগুইশেস দ্য ফলোইং। এবার এইখানে একটা লিস্ট দিয়েছে। দেখো এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশন এই লিস্টে কোনটা আছে? টেকনিক্যাল না, টেকনিক্যাল জিনিসটা নেই। নভেলাটা আছে, ডায়ালগ নেই, মোনোলগ নেই। এখানে ডায়ালগ মোনোলগের উল্লেখ নেই। তোমরা ভালোভাবে দেখে নাও, ভালোভাবে স্টাডি করে নাও। নভেলাটা আছে, দেখো নভেল আমি পেয়ে যাব এখানে। নভেলার উদাহরণ বলা ছিল, আমি দেখলাম পড়তে গিয়ে যে হিউম্যানিটিজ, এই দেখো নভেলা আছে, নভেলা, তাহলে উল্লেখ করলাম নভেলা। রাইট আনসার ইজ নভেলা। একদম জেনুইনলি আমি উত্তর করলাম অপশন বি, নভেলা ইজ দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা এবার 4 নম্বরে, মোনোলগস এন্ড ডায়ালগস মেক্স ক্রুশিয়াল পার্ট। মোনোলগ এবং ডায়ালগ কিসের ক্রুশিয়াল পার্ট তৈরি করে? ইপস, ড্রামা, সং, লিরিক। কোথায় লেখা আছে মোনোলগ ডায়ালগ? এই দেখো লাস্ট লাইন লেখা আছে মোনোলগ ডায়ালগ। কিসের না, লাইনটা পুরোটা আন্ডারলাইন করি। ওয়ান মোর কাইন্ড অফ লিটারেচার ইন হুইচ পিপলস রিলেশনশিপ কনফ্লিক্টস অ্যারাইজিং বিটুইন দেম আর রিপোর্টেড থ্রু দ্য অ্যাকশনস অফ হিরোজ এন্ড আর এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ মোনোলগস এন্ড ডায়ালগ। শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা হয়েছিল এ কাইন্ড অফ লিটারেচার কল লিরিক্স রিফ্লেক্টস লাইফ থ্রু পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ এ পারসন, আর ড্রামা ইজ এ মোর কাইন্ড অফ লিটারেচার। তাহলে কিসের উত্তর বেরোচ্ছে? ড্রামা বেরোচ্ছে লাইন থেকে। তাহলে উত্তর কোনটা হবে? ড্রামা। ড্রামা ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ মোনোলগ এবং ডায়ালগ ড্রামাতে থাকে। দেখো আমাদের 11-এ মোট 5টা এমসিকিউ করতে হবে। তোমরা সবাই জানো 5টা এমসিকিউ করতে হবে। আমরা আনসিন গুলো সেই 5টা কোশ্চেনের উপর দিয়েই করব, এবং আমরা এভাবে আনসিন প্যাসেজ আরো কতগুলো, আমরা অনেক আনসিন প্যাসেজ আলোচনা করব। তোমরা আমাদের ক্লাসগুলো করো এবং ক্লাসগুলো করে আনসিন প্যাসেজগুলো ভালোভাবে ফলো করো, দেখবে তোমাদের পরীক্ষাটা ইজি হয়ে যাবে, কোনো জটিলতা থাকবে না। লাস্ট কোয়েশ্চেন ফলো করবো। লাস্ট কোয়েশ্চেন বলেছে লিটারেচার ক্যান বি মেইনলি ক্লাসিফাইড ইনটু 3 কাইন্ডস। লিটারেচারকে 3টে কাইন্ডকে, তার মধ্যে ইনক্লুডিং, মানে তার মধ্যে কোনটা? ইনক্লুডিং ফেবেল, ওড, কমেডি, এপিক। দেখো লিটারেচার যে সকল 3টে কাইন্ড বলা হয়েছিল, সেই 3টে কাইন্ডে ফেবেলের উল্লেখ আছে না, ওডের উল্লেখ আছে না, কমেডির উল্লেখ আছে না, এপিকের উল্লেখ আছে। আমরা যদি দেখি, দেখো দেয়ার সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, দেয়ার আর 3 মেইন কাইন্ডস অফ লিটারেচার, এপিক, লিরিক, ড্রামা। তাহলে কি আছে? এপিক আছে, বাকি 3টে নেই। অতএব অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। সুতরাং তোমরা দেখলে একটা আনসিন প্যাসেজ করা এমন কোনো জটিল বিষয় নয়। কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন একবার দুবার পড়ো, কোয়েশ্চেনগুলো ফলো করো, আরেকবার মিনিংটা বোঝার চেষ্টা করো, তারপরে কোয়েশ্চেন ফলো করে লাইনগুলোকে আন্ডারলাইন করো এবং উত্তর করো। সিম্পল ট্রিক। আশা করি তোমরা যথেষ্ট এটার দ্বারা একটা ভরসা বা কনফিডেন্স পাবে এবং তোমরা সহজেই আনসিন প্যাসেজগুলো সলভ করতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ক্লাস। এই ক্লাসে এই পর্যন্তই। আশা করি তোমরা এনজয় করেছো এবং ভালো লেগেছে তোমাদের ক্লাসে। যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং ক্লাসের শেষে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।